ডিয়ার স্টুডেন্ট, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে রিনিটের অর্ডারটি দিয়েছে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ পরীক্ষার দিনে এফেক্টেড হয়েছিল এবং তার ফলে যারা কোর্টে মুভ করেছিল জাস্টিসে, তাদের কথা শুনেছে এবং তাদের অ্যাপ্লিকেশন শুনেছে। শোনানোর পরে মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা এফেক্টেড হয়েছিল, কি এফেক্টেড হয়েছিল, যে সেই পরীক্ষা চলাকালীন নাকি প্রচণ্ড প্রবলেম হয়েছিল, অর্থাৎ বিদ্যুতের প্রবলেম হয়েছিল, সাফিসিয়েন্ট লাইট ছিল না, অর্থাৎ কারেন্টের প্রবলেম ছিল, তারা ঠিকমতো দেখতে পায়নি, অর্থাৎ বিদ্যুৎ এবং আদার যে সমস্ত প্রয়োজনীয় জিনিস, যে সমস্ত প্রয়োজন ছিল সেই সেগুলো তারা সেদিন পায়নি, অর্থাৎ তাদের পরীক্ষা তাদের এফেক্টেড হয়েছে। এখন মধ্যপ্রদেশের হাইকোর্ট সেই তাদের বক্তব্য শুনে তাদের উপরে একটি রায় দিয়েছে। কি দিয়েছে? মধ্যপ্রদেশ হাইকোর্ট অর্ডার নিট ইউজি রিটেস্ট ফর ক্যান্ডিডেটস এফেক্টেড বাই পাওয়ার কাট অ্যাট এক্সাম সেন্টার। অর্থাৎ যে সমস্ত সেন্টারগুলোতে পাওয়ার কাট হয়েছিল, অর্থাৎ তারা সঠিক মতো দেখতে পায়নি, পরীক্ষা দিয়ে তাদের প্রবলেম হয়েছিল, সেই সমস্ত সেন্টারে এবং যারা কোর্ট কেস করেছিল, কোর্টে মুভ করেছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আবার রিটেস্ট নেওয়ার জন্য এখানে মধ্যপ্রদেশের যে হাইকোর্ট সেটা অর্ডার করেছে। মধ্যপ্রদেশ হাইকোর্ট কি বেসিসে এই অর্ডারটা দিয়েছে দেখুন। দ্য হাইকোর্ট সাইটেড আর্টিকেল 14 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ এস্টাবলিশ দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস ফর অল। এই যে পয়েন্ট, অর্থাৎ সংবিধানের যে ধারা 14 আছে সেইটার উপরে বেস করে রাইটে দিয়েছে। অর্থাৎ সংবিধানের ধারা 14-এ কি বলেছে? সবাইকে যে ইকুয়াল জাস্টিস এবং সবাইকে যে ইকুয়ালিটি দেওয়া হবে, অর্থাৎ ইকুয়াল ফ্যাসিলিটিস দেওয়া হবে। তো সেক্ষেত্রে তাদের ফ্যাসিলিটি প্রবলেম হয়েছিল, তারা বিদ্যুৎ ছিল না বলে তারা যে পরীক্ষা দিয়েছিল, তারা প্রবলেম ফেস করেছে, সেই কারণে তারা কোর্টে মুভ করেছিল এবং তাদের কথা শুনেছে এবং কোর্ট অর্থাৎ মধ্যপ্রদেশ হাইকোর্ট তাদের সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বা সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য টেস্ট নেওয়ার জন্য বলা হয়েছে। অর্থাৎ কেবলমাত্র সেই সমস্ত স্টুডেন্ট যে যারা কোর্টে মুভ করেছিল তাদের জন্য রিটেস্ট করার জন্য এই অর্ডারটি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, এই রিটেস্ট হওয়ার ফলে এই যে পরবর্তী বাকি যারা আছে, অর্থাৎ আদার্স যারা আছে, অর্থাৎ নিট ক্যান্ডিডেট বাকি যারা আছে, তাদের ক্ষেত্রে এর প্রভাব কতটা পড়বে সেইটা নিয়ে যদি আমরা একটু দেখি এবং কাউন্সিলিংয়ে এর প্রভাব কতটা পড়বে সেটা যদি আমরা একটু বিচার করি, তাহলে ব্যাপারটি এরকম দাঁড়াবে। অর্থাৎ রিনিটের অর্ডার দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। বেশ, এবার রেজাল্টের উপরে এর এফেক্ট পড়বে কি পড়বে না। দেখো, 75 স্টুডেন্টের রিনেট হবে, 75 স্টুডেন্টের রিনেট হবে। এখন যদিও 75 স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্টের ক্ষেত্রে সংখ্যাটি খুবই কম, তাহলেও যদি আবার রিনেট হলে তাহলে এই 75 স্টুডেন্টকে তো অ্যাবজর্ব করতে হবে। তোমাদের যে এক্সিস্টিং যে র্যাঙ্ক আছে তার মধ্যে এই 75 স্টুডেন্ট কোথাও না কোথাও ঢুকবে। তাহলে ঢুকলে তোমাদের যদি এই 75 স্টুডেন্ট তোমাদের রেজাল্টের মধ্যে কোথাও তাকে ঢুকানো হয়, তাহলে রেজাল্টের র্যাঙ্কিংয়ে একটা ফারাক পড়বে, অর্থাৎ র্যাঙ্কিং স্কোর কার্ডের একটা ফারাক পড়বে, নিশ্চয়ই একটা পড়বে। রেজাল্টে হয়তো কাট অফ মার্কের হয়তো কোনো ফারাক নাও পড়তে পারে, র্যাঙ্কিংয়ের ফারাক একটা আসতে পারে, এটা দেখা যেতে পারে। আর কি রিভাইজ রেজাল্ট বেরোবে কি বেরোবে না? রিভাইজ রেজাল্ট তো অবশ্যই বের করতে হবে, কারণ যেহেতু এই 75 স্টুডেন্টকে অ্যাবজর্ব করবে, তাহলে রেজাল্টের যেহেতু একটা চেঞ্জ হবে, সামান্য হলেও মিনিমাম চেঞ্জ হলেও হবে। তাহলে রেজাল্টে যখন চেঞ্জ হবে, অর্থাৎ নিট যখন হচ্ছে, তাহলে রিভাইজ রেজাল্ট বেরোবে, রিভাইজ রেজাল্ট বেরোলে তাহলে রিভাইজ স্কোর কার্ড বেরোবে। দেন কাট অফে কি ফারাক পড়বে? আশা করছি এই 75 স্টুডেন্ট খুবই মাইনর, নমিনাল, সেক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে কাট অফের কিন্তু খুব একটা ফারাক চোখে পড়বে না বা দেখা দেবে না। র্যাঙ্ক ভেরি কি করতে পারে? র্যাঙ্ক ভেরি হয়তো খুব একটা করবে না, কারণ এই যে 75 স্টুডেন্ট আছে, এরা কতটা ভালো রেজাল্ট করবে, কতটা করবে না, এরা কি মিডিল লেভেলের স্টুডেন্ট নাকি টপ লেভেলের স্টুডেন্ট। যদি এদের থেকে কেউ টপ করে যায়, অর্থাৎ 686-এর থেকে যদি কেউ বেশি পেয়ে যায়, তাহলে হয়তো ব্যাপারটা একটু অন্যরকম হতে পারে। তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তাদের উপরে, অর্থাৎ তারা কোন ক্যান্ডিডেট ছিল, তারা কেমনভাবে এক্সাম দেবে। যদি সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে এই 75 স্টুডেন্টের জন্য র্যাঙ্কের খুব একটা ভেরি করবে না। মার্ক চেঞ্জ কি হবে? মার্কের কোনো চেঞ্জেস আসবে? আশা করি মার্কেরও কোনো খুব একটা চেঞ্জেস আসবে না। নেক্সট যে ডেট অফ এক্সাম সেটা কবে, এটা কিন্তু কোর্ট জানিয়ে দিয়েছে, এনটির উপর ছেড়ে দিয়েছে। কোর্ট কিন্তু নির্দিষ্ট ডেট দেয়নি যে এই ডেটের মধ্যে তোমাকে পরীক্ষা নিয়ে কমপ্লিট করতে হবে, রেজাল্ট দিতে হবে। হাইকোর্ট জানিয়েছে, অর্থাৎ এনটিএকে জানিয়েছে, তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত সম্ভব তাড়াতাড়ি পারো তোমরা এদের পরীক্ষা কন্ডাক্ট করে রেজাল্টটি পাবলিশ করার জন্য বলেছে, অর্থাৎ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বলেছে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো ডেট বেঁধে দেয়নি যে এই ডেটের মধ্যে তাদের পরীক্ষা কন্ডাক্ট করিয়ে তাদের রেজাল্ট পাবলিশ করে দিতে হবে। সেক্ষেত্রে এখানে এনটিএর উপর একটা এনটিএর ভূমিকা এখানে ডিপেন্ড করছে যে এনটিএ কত দিনের মধ্যে এদের পরীক্ষা রিনিট কন্ডাক্ট করিয়ে রেজাল্ট পাবলিশ করবে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেটা বিভিন্ন স্টুডেন্টরা এই কোয়েশ্চেনটা করছে, এটা সবারই কোয়েশ্চেন, এটা আপনার সবারই একই রকমের কোয়েশ্চেন। কারণ এই যে পেপারের যে লেভেল, এই লেভেলটা কেমন হবে, এখানে একটা কোয়েশ্চেন দেখো, এখানে কতগুলো ফ্যাক্টর কাজ করছে। একটা ফ্যাক্টর কাজ করছে কি, যে কোয়েশ্চেনের লেভেলটা কেমন হবে, লেভেল অফ কোয়েশ্চেন কেমন হবে।
এখানে আরেকটা দেখো মাইন্ড গেমের ব্যাপার আছে। যখন যারা ফ্রেশ, যারা অর্থাৎ 4 মে যারা পরীক্ষা দিতে গিয়েছিল 2025-এ, তারা কিন্তু কোশ্চেনের লেভেলটা জানতো না। জানতো না। তাহলে তারা হঠাৎ পরীক্ষা দিতে যখন গেছে, পরীক্ষা দিতে যাওয়ার পরে তারা সাডেনলি যখন দেখলো যে তারা যে লেভেলে তাদের প্রিপারেশনটা ছিল তার থেকে হঠাৎ করে লেভেলটা অত্যন্ত হাই হয়ে গেছে। অর্থাৎ বিশেষ করে ফিজিক্সের যে কোশ্চেনটা ছিল সেটা নিশ্চয়ই প্রচণ্ড টপ লেভেলে ছিল। তাদের তাহলে সেই সময় তাদের মাইন্ডের সাথে যে ব্যাপারটা ঘটেছিল, তাদের হঠাৎ করে এই কোশ্চেন অর্থাৎ টাফ কোশ্চেন দেখার পরে তাদের হলে বা তাদের সেই সময় অর্থাৎ সেই সময়ের মধ্যে তাদের মনের ভিতরে যে একটা শক হয়েছিল, যে তারা যে একটা প্রেশারের মধ্যে ছিল। আশা করি এই যে স্টুডেন্ট, যারা এই 75 স্টুডেন্ট, তারা কিন্তু সেই প্রেশারের মধ্যে থাকবে না। তাহলে এক্ষেত্রে কিন্তু একটা ভেরিটি এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ মধ্যপ্রদেশ হাইকোর্ট যে রায়টা দিয়েছিল যে ইকুয়ালিটির ব্যাপার, ইকুয়াল অপরচুনিটি আর ইকুয়াল যে ফ্যাসিলিটিসের কথা বলা হয়েছিল, তাহলে সেই ইকুয়াল অপরচুনিটিস কিন্তু এখানে কি থাকবে? এখানে কিন্তু কোশ্চেন ব্যাপার থাকছে। কারণ এই 75 স্টুডেন্ট যখন পরীক্ষা দিতে যাবে তাদের কিন্তু মাথায় সেট হয়ে থাকছে যে পরীক্ষা লেভেল টাফ হতে পারে, অর্থাৎ পরীক্ষা কোশ্চেন ইজি হতে পারে। তাহলে তারা পরীক্ষার হলে গিয়ে এই হঠাৎ করে যে দেখবে যে কোশ্চেন টাফ হয়েছে, আর হঠাৎ করে তাদের যে একটা ডিপ্রেশনে চলে আসা, তাদের হঠাৎ যে একটা টেনশনের মধ্যে চলে আসা, এবং সেই প্রেশারটা কাটিয়ে তারপরে নর্মাল সিচুয়েশনে এসে তাদের পরীক্ষা দেওয়া, এই যে কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে কিন্তু এই 75 স্টুডেন্ট তারা পড়বে না। অর্থাৎ তারা কিন্তু সেট করে যাচ্ছে যে প্রশ্ন টাফ হলে হতে পারে। এবং তারা আরেকটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, আরেকটা তারা কি জেনে গেছে, তারা মোটামুটি জেনে গেছে যদি 530+ যদি স্কোর করে আসতে পারে, তাহলে এবারে নেটে তাদের একটা সরকারি কলেজ হয়ে যাবে। এটা কিন্তু যারা ওই 4 মেতে যারা পরীক্ষা দিতে গিয়েছিল তারা কিন্তু এটা জানতো না। তারা কিন্তু 2024-এর পরীক্ষার বেসিসে অর্থাৎ সেই মাইন্ড সেট করে তারা গিয়েছিল যে 600-র উপরে, অর্থাৎ গতবার যেমন দেখা গেছে 650 কাট অফ মার্ক গিয়েছে। সেই ক্ষেত্রে তাদের যে মনের অবস্থা ছিল, তারা যেটা ভেবেছিল যে হয়তো 650 না পেলে এবার হয়তো তাদের চান্স হবে না। কিন্তু যখন পরীক্ষার হলে গিয়ে তারা ওই লেভেলের কোশ্চেন যখন দেখতে পেলো, সেটা দেখার পরে তাদের মনে হলো যে না, এবার বুঝি তাদের আর পরীক্ষায় সম্ভব হবে না। এবার এখানে একটা কথা বলা আছে, একটা বিষয়টি তোমরা ভালো করে ভেবে দেখো। একটা স্টুডেন্ট যখন একটা নিটের জন্য প্রিপারেশন করে, অর্থাৎ তৈরি হয়, তখন সারাটা বছর সে কতটা ডেডিকেটেড থাকে সেই পরীক্ষার জন্য। অর্থাৎ সে তার প্রতিটি সেকেন্ডের জন্য যে আনন্দ, যে খুশি, সেটা কিন্তু সে প্রত্যেকটি দিনের জন্য, প্রত্যেকটি মুহূর্তের জন্য সেটাকে কিন্তু সে স্যাক্রিফাইস করতে থাকে। সে তার বার্থডে ভুলে যায়, সে তার আত্মীয় স্বজনের বাড়িতে অনুষ্ঠান ভুলে যায়, সে সমস্ত কিছু, সে দেওয়ালি ভুলে যায়, সে দুর্গাপূজা ভুলে যায়, প্রত্যেকটি ইভেন্ট কিন্তু সে তখন ভুলে যায়। ভুলে গিয়ে সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করে টোটাল একটা বছর সে একদম ডেডিকেশনের সাথে পরীক্ষা নিয়ে কঠোর পরিশ্রম করে তারপরে যায় সে পরীক্ষা দিতে। এবার পরীক্ষার হলে গিয়ে যদি আচরণ দেখে যে, অর্থাৎ সাডেনলি যদি দেখে যে কোশ্চেন লেভেলটা এতই টাফ, যেটা সে ভেবে গেছে বা যেটা সে ভেবে পায়নি তার থেকে অত্যন্ত টাফ, তখন তার মনে কি সিচুয়েশন হয়েছিল? তাহলে এখানে কোশ্চেন এই 75 স্টুডেন্টের জন্য তাদের মনের অবস্থা কি ঠিক সেই রকম হবে? এটা তোমাদের উপর ছেড়ে দিলাম ভাবনাটা। তাহলে এখানেও কি যে এই যে পার্থক্য, এই যে বিচারের পার্থক্য এখানেও কি হচ্ছে না? স্টুডেন্ট, এখানে আরো কিছু প্রশ্ন সবার মনে, সাধারণের মনে দেখা দিয়েছে। সেটা হচ্ছে কি, এই যে কোর্টের ডিসিশন নিতে এতটা টাইম নিয়েছে, অর্থাৎ এই যে রেজাল্ট বেরিয়েছে, তোমাদের নিটের রেজাল্ট বেরোনোর আগে যদি এই রেজাল্টটা বেরিয়ে আবার তাদের পরীক্ষার রেজাল্টটি বেরোতো, তাহলে হয়তো এতটা প্রভাব বিস্তার করতো না। এখন যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে, তারা অর্থাৎ এই 75 স্টুডেন্ট একদিকে যেমন জেনে গেছে যে 530+ হলে তারা একটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, অন্যদিকে এখন এই পরীক্ষা কবে কন্ডাক্ট হবে, তারপরে কোশ্চেনের লেভেল কেমন হবে, সহজ হবে কি ইজি হবে, এবং যারা অলরেডি রেজাল্ট পেয়ে গেছে এবং পাস করে বসে আছে, তাদের মনেও তারাও কিন্তু এখন শান্তিতে আছে, তারাও কিন্তু শান্তিতে নেই। এবং তাদের ব্যাপার হচ্ছে এই 75 স্টুডেন্টের যদি কোশ্চেন লেভেল ইজি হয়, তাহলে র্যাঙ্ক তারা ভালো করে যাবে, সেক্ষেত্রে এদের র্যাঙ্ক কিছুটা পেছন দিকে আসবে। দ্বিতীয় কথা, তারা এখন হয়তো এতদিনের রেজাল্ট বেরোনোর পরে তারা হয়তো কাউন্সিলিংয়ের ব্যাপারটা নিয়ে ভাবছিল, এখন ভাবছে এনটিএ কবে এক্সাম কন্ডাক্ট করবে, কবে রেজাল্ট বেরোবে, তারপরে আবার নতুন করে রিভাইজ রেজাল্ট আসবে, নতুন র্যাঙ্কিং কার্ড হয়তো আসবে, তারপরে গিয়ে কাউন্সিলিং ব্যাপারটা আসবে। তো এই যে সমস্ত ব্যাপারগুলো, এই সমস্ত ব্যাপারগুলো এই ক্যান্ডিডেট যারা হয়তো পাস করে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের মনে কিন্তু এই সমস্ত প্রবলেমটা তাদের চলবে, এই সমস্ত থিঙ্কিং কিন্তু তাদের মনের মধ্যে অলরেডি চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে কাউন্সিলিং তাহলে কবে হবে? স্টুডেন্টস, আমি যখন প্রথম কাউন্সিলিং নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, তখন কিন্তু তোমাদের বলেছিলাম যে রেজাল্ট বেরোনোর পরে এনটিএ, তারপরে এমসিসি, এনএমসি, এদের কিন্তু অনেক রকমের কাজ থাকে। সেই সমস্ত নর্মাল যে সমস্ত তাদের কাজ থাকে, সেই সমস্ত কাজ কমপ্লিট করে এই কাউন্সিলিং শুরু করতে তাদের কমসে কম 1 মাস সময় লাগে। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে, সেটা তো নর্মাল কন্ডিশন ছিল। এবার এক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এমপি হাইকোর্টের অর্ডার হয়েছে, নতুন করে ওই 75 যে স্টুডেন্ট তাদের পরীক্ষা কন্ডাক্ট করতে হবে, তাহলে তাদের পরীক্ষা কন্ডাক্ট হবে। পরীক্ষা কন্ডাক্টের পর তাদের রেজাল্ট পাবলিশ করবে, তাদের রেজাল্ট পাবলিশ করার পরে নতুন করে র্যাঙ্কিং কার্ড আসবে, নতুন করে র্যাঙ্কিং কার্ড আসবে বা স্কোর কার্ড আসবে। তারপরে গিয়ে তোমাদের কাউন্সিলিং প্রসেসটা আসতে পারে।
এখন প্রশ্ন, যদি এই এনটিআর রিনিট কন্ডাক্ট করাতে এবং রেজাল্ট পাবলিশ করতে যদি তাদের এই জুলাই মাসে লেগে যায়, তাহলে কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হতে অর্থাৎ মিড আগস্টের আগে কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হওয়া সম্ভব হবে না। আমরা হয়তো প্রথম ভেবেছিলাম যে হয়তো জুলাই শেষের দিকে অথবা আগস্টের প্রথম সপ্তাহের দিকে তোমাদের নিট কাউন্সিলিং শুরু হতে পারে, কিন্তু এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে তাতে মনে হয় না যে আগস্টের প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহের আগে কাউন্সিলিং শুরু হতে পারে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল কাউন্সিলিং নিয়ে একটি ছোট্ট আপডেট, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা টেনশন ফ্রি থাকো, যেহেতু তোমরা পাস করে গেছো, তোমরা ভালো রেজাল্ট করেছো, ভালো র্যাঙ্কিং করেছো, তোমাদের কাউন্সিলিং আর সময় হবে। দেখো, এই সমস্ত চলতে থাকবে, আসতে থাকবে, এই সমস্ত ডিস্ট্রাকশন বলো, এই সমস্ত যে কঠিন সময় বলো, যে পরিস্থিতি বলো, এইগুলো কিন্তু লাইফে আসবে, চলবে এবং আসতে যেতে থাকবে। এইগুলোকে মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তো তোমরা এই নিয়ে একদম টেনশন করো না, তোমরা তোমাদের মতো কনফিডেন্স থাকো এবং তোমরা যখন কাউন্সিলিং শুরু হবে তোমরা সঠিক মতো মাথা ঠান্ডা রেখে তোমরা তোমাদের কাউন্সিলিংটা করাবে। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এখানেই শেষ করছি, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।